চলতি মাসেই ২০০ আসনের প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে রেইনবো ন্যাশন করার ঘোষণা মির্জা ফখরুলের। এনসিপি ক্ষমতায় না গেলেও পোষা বিরোধী দল হবে না, মন্তব্য সার্জিসের। ইসির পর ডিসি ভাগাভাগি চলছে, বললেন হাসনাত। সমন্বয় সভার বাইরে দুই গ্রুপের সংঘর্ষ। বাংলাদেশের আগামী নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলেছেন ঢাকায় মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের আশা প্রেস সেক্রেটারির। চুক্তি বাতিল নিয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য ভারতের সাথে সম্পর্ককে আরও জটিল করছে, বলছেন বিশ্লেষকরা। আনুষ্ঠানিক আলোচনার পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মাসেই কমপক্ষে ২০০ আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নভেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে আর ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে কাজ করবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, চলতি মাসেই কমপক্ষে ২০০ আসনে বিএনপির প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। আরও বলেন, বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। এনসিপির সাথেও যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেই বিষয়ে এখনো নিশ্চিত নয়। যুগপথের সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে। নভেম্বরের মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপির এই নেতা। খুব শিগগির জানতে পারবেন। এদিকে শুক্রবার বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ক্ষুদ্র জনগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ান গালা ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব জানান, ক্ষমতায় গেলে ঢাকায় নির্দিষ্ট স্থানে ওয়ান গালা অনুষ্ঠান পালন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। বিএনপি সরকারে আসলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে ওয়ান গালা পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা, সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটাধিকার প্রয়োগ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তা বাধাগ্রস্ত করার কোনো অধিকার কারণেই। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আমির খসরু মাহমুদ আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে, আর এই নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষের আগামী দিনের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দিকে আমরা সবাই এগিয়ে। জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ক্ষমতায় যাওয়া, আর তা না হলে থাকবে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায়। কথা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, এনসিপি জাতীয় পার্টির মতো পোষা দল কিংবা ৪৬ নম্বর দল হতে আসেনি। নির্বাচনকে কেন্দ্র করে ইসির পর ডিসি ভাগাভাগি চলছে অভিযোগ করেন এনসিপির নেতারা। এদিকে এনসিপির সমন্বয় সভা চলাকালে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর ও জেলার সমন্বয় সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেয়। তাদের ভরসার জায়গা মনে করে
সভায় নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে দলটির উত্তরাঞ্চলের সংগঠক বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এমন কেউ এনসিপির আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না। দেশের প্রতিটি প্রতিষ্ঠান বড় দুটি দল ভাগ করে নিয়েছে বলে অভিযোগ নেতাদের। যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে আপনারা দাবায় রাখতে পারবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে ৪৬ নম্বর রাজনৈতিক দল হইতে আসে নাই। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এখনও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিতে চায় বলে অভিযোগ এনসিপি নেতাদের। গণহত্যার বিচার, নির্বাচন কমিশনের স্বচ্ছতার দাবি জানান নেতারা। বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে। এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা এগিয়ে যাব। আগামীর সংসদ কেমন হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এইদিকে। সেখানে আমাদের এনসিপির নীতি হলো, আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান রাখি, যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের করদ রাজ্যে তারা পরিণত করবে। ফ্যাসিবাদ বিরোধী দলকে তারা আস্ত রাখবে না। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ও আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না জানিয়ে এনসিপি নেতারা বলেন, আলোচনাতেই জুলাই সনদ বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। এদিকে সমন্বয় সভা চলাকালে এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় সরকার বিতর্কিত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, গত এক বছরে মানুষ কর্মহীন হয়েছে, চাকুরিচ্যুত হয়েছে, বেকারত্ব বেড়েছে। তিনি বলেন, শ্রমিকরা অধিকারের দাবিতে রাস্তায় নামলে সেটাকে ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে। সাইফুল হক বলেন, সামাজিক নৈরাজ্য ছড়িয়ে পড়েছে এবং মব সন্ত্রাসীরা লুটপাট করছে। সরকার দুর্বল ও অকার্যকর হলে এমন পরিস্থিতি হয় বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পক্ষপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, সরকারের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠেছে, সমালোচনা হচ্ছে। এসব কারণে সরকার বিতর্কিত হচ্ছে, তাই এই পরিস্থিতি এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন সাইফুল হক। ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসলে হচ্ছে, এই প্রশ্ন আমাকে এখনো কেন শুনতে হবে? তার মানেটা কি? তার মানে এই কথার উত্তর হচ্ছে, সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার রাজনৈতিক সদিচ্ছা, এবং রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন জনগণকে ঐক্যবদ্ধ করে তারা যদি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন, আমি মনে করি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস, নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারব। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার ও সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে এই নির্বাচনে। গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এসব কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত 2 সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে শুনানি হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সিনেটের ওয়েবসাইটে এই শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন। মাগুরা ঢাকার রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐক্য রয়েছে। পতিত সরকার দেশে এত বড় হত্যাযজ্ঞ চালালেও তাদের কেউই অনুতপ্ত নন। দেশের জনগণ তাদেরকে চায় না বলেও জানান প্রেস সচিব। গণভোট বিষয়ে প্রেস সচিব বলেন, গণভোট কখন হবে তা রাজনৈতিক দলের সাথে বসে ঠিক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশন। এই পুরো 7টা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরও দু একটা দল যারা ছিল না, তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের তারা যে একমত সেগুলো তো জানিয়েছে। ভারতের সাথে করা চুক্তি বাতিল বিষয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জটিল করে তুলবে, আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। ক্লজে না থাকলে একপক্ষীয়ভাবে চুক্তি বাতিল করা যায় না বলেও জানান তারা। চুক্তি বাতিল করতে চাইলে আনুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে তা করার পরামর্শ দিয়েছেন। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সম্প্রতি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেন, ভারতের সাথে সই করা 10টি চুক্তি বাতিল করেছে সরকার। তবে কয়েকদিন পরই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ দাবি সঠিক নয়। একটি বাদে অন্য চুক্তিগুলো বাতিল হয়নি। স্থানীয় সরকার উপদেষ্টার দাবি করা কিছু চুক্তির অস্তিত্বই নেই বলে মন্তব্য করেন তিনি। যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয়। যে কোনো দেশের সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে কথা বলার এখতিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়ে অন্য কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টার কথা বলা কাঙ্ক্ষিত নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, এতে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়। যে ধরনের মন্তব্য করা হচ্ছে সেটা শুধুমাত্র আনডিপ্লোম্যাটিক না, সেটা পলিটিক্যালিও কারেক্ট না। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে বাতিলের এখতিয়ার বাংলাদেশ সরকারের নিশ্চিতভাবেই থাকে, কিন্তু যেভাবে বলা হয়েছে যে বাতিল করে দেওয়া হলো এবং পররাষ্ট্র উপদেষ্টা সেটা আবার বললেন যে সেই ক্ষেত্রে বিষয়টা সঠিকভাবে উত্থাপন করা হয়নি, এই ধরনের বিষয় কিন্তু খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ ভারতের বাইল্যাটারাল সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি জটিলতাই সৃষ্টি করে। দু ধরনের স্টেটমেন্ট দেখেছি আমাদের বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির কাছ থেকে। আমার মনে হয় অফিসিয়ালিও এই জায়গাটাতে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার স্টেটমেন্টটাকে ধরে হয়তো বা বিশ্লেষণ করার বিষয় রয়েছে যে ভবিষ্যতে আসলে কি ধরনের অগ্রগতি হচ্ছে। বাংলাদেশ ভারতের মধ্যে সম্পাদিত চুক্তি নিয়ে কোনো প্রশ্ন থাকলে তা নিয়ে কূটনৈতিকভাবে আলোচনার পরামর্শ তাদের। প্রত্যেকটা চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু বাধ্যবাধকতা থাকে। অনেক ক্ষেত্রে আপনি চাইলে বাতিল করতে পারেন, অনেক ক্ষেত্রে আপনার একটা টাইম বাউন্ড থাকে, আবার অনেক ক্ষেত্রে অনেক চুক্তি আছে যেগুলি বাধ্যতামূলক না। সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা বলি এই ধরনের বিষয়কে বাতিল করার ক্ষেত্রে বা রদ করার ক্ষেত্রে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে। এই চুক্তিগুলো যখন বাতিলের প্রক্রিয়াও হয় সেটাও কিন্তু এক ধরনের বাইল্যাটারাল কনসেনসাসের বিষয় রয়েছে। নির্বাচিত সরকারের মাধ্যমে যে চুক্তিগুলো হয়েছে বাংলাদেশ ভারত সাথে দ্বিপক্ষীয়, সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে আমার মনে হয় যে ভূমিকা রাখতে পারবে। শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশ ভারত সই করা চুক্তিগুলো পর্যালোচনার দাবি ওঠে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসেবে দেশে প্রতি 3 জনের একজন উচ্চশিক্ষিত এখন বেকারের খাতায়, যা গেল 8 বছরে উঠেছে দ্বিগুণের উপরে। এই জন্য প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সময় এসেছে সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরি করার। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। মোসাম্মদ আফরি আজাদ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন বছর 4 আগে, কিন্তু বেকারত্ব ঘোচাতে পারেননি এখনও। কাঙ্ক্ষিত চাকরির খোঁজে তাই মোবাইলের বিভিন্ন ওয়েবসাইটেই সময় কাটাতে হয় তাকে।
যখন ভাইবা বোর্ড ফেস করে তখন বলে যে এক্সপিরিয়েন্স দরকার, কিন্তু আমাদেরকে মানে সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য তো আমাদেরকে স্কোপ দিতে হবে, সেই স্কোপটাই আমরা পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে যে কম সংখ্যক পদের বিপরীতে এতজন ক্যান্ডিডেট, মানে এইগুলো মানে কি বলবো, মানে খুবই আনএক্সপেক্টেড। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর 2024 সালের সবশেষ প্রতিবেদনে দেখা যায় দেশে বর্তমানে স্নাতক পাশ বেকারের সংখ্যা প্রায় 8,85,000। 2017 সালে এই সংখ্যা ছিল এর অর্ধেকেরও কম, প্রায় 4 লাখ। চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলছেন প্রকৃত শিক্ষিত বেকারের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। সরকারি ও বেসরকারি খাতে প্রত্যাশিত হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় বেড়েছে শিক্ষিত বেকারের সংখ্যা, মনে করেন অর্থনীতিবিদরা। আমরা দেখেছি যে যত শিক্ষিত গ্রুপ তত কর্মসংস্থানের বাইরে আছেন যারা, তাদের শতকরা হার বেশি। তো এরকম একটা অবস্থায় তো অবশ্যই আমাদেরকে এটা একটা এজেন্ডা নাম্বার 1 হিসেবে আমাদেরকে এটা ট্রিট করতে হবে। যারা বয়স কম এবং যারা শিক্ষিত তাদের মধ্যে আসলে সংখ্যাটা মারাত্মক আকার ধারণ করেছে, এবং এই গ্রুপের মধ্যে আবার ভাগ আছে। যেমন ধরেন যদি পাবলিক ইউনিভার্সিটি বলি বা প্রাইভেট ইউনিভার্সিটি বলি, সেখানে বেকারত্বটা আছে, কিন্তু সবচেয়ে বেশি ভয়াবহ বেকারত্ব হচ্ছে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে প্রায় 2200-এর মধ্যে কলেজ আছে। চাকরির বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সঠিক বোঝাপড়ার অভাবে তৈরি হচ্ছে না দক্ষ জনশক্তি, মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের ইন্ডাস্ট্রি বা ইকোনমি গ্রো করছে একভাবে, কিন্তু আমাদের স্কিল বা আমাদের যারা পড়াশোনা যারা করছে তারা অন্য এক জায়গায় সাবজেক্টগুলিতে পড়ছে। তারা হয়তো কথা ইতিহাস পড়ছে, সোশ্যোলজি পড়ছে, ওগুলি দিয়ে তো আসলে কোনো ফ্যাক্টরি তাদেরকে ওই স্কিল দিয়ে তো আসলে চাকরি দেবে না। আমাদের যারা কারিগরি শিক্ষার মধ্যে আছেন তাদের আমরা দেখেছি যে তাদের যেটা পড়ানো হয় এবং শ্রমবাজারের যে চাহিদা তার মধ্যে বিরাট একটা পার্থক্য থেকে যাচ্ছে। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে অনেক ধরনের পরিবর্তন আনতে হবে, কারিকুলা থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু। বিবিএস এর তথ্য মতে দেশে বর্তমানে 9 লাখের মতো উচ্চশিক্ষিত মানুষ হয় বেকার, নয়তো জীবন ধারণের জন্য বেছে নিয়েছে প্রয়োজন ও প্রত্যাশার চেয়ে অনেক কম আয়ের কোনো কর্মসংস্থান, যার পোশাকি নাম ছদ্ম বেকার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লিবিয়ার রাজধানী ট্রিপলি থেকে দেশে ফিরেছেন আরও 309 জন বাংলাদেশি। তাদের বহনকারী বিশেষ বিমান সকাল 9:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ট্রিপলি তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতা ও ব্যবস্থাপনায় ট্রিপলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী 309 জন বাংলাদেশিকে বৃহস্পতিবার দেশে পাঠানো হয়। এটি লিবিয়ার সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট বলে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। প্রত্যেকেই দেশে ফিরে লিবিয়ায় তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন ও গণমাধ্যমের কাছে। এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেন তারা। লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ সহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে ট্রিপলির বাংলাদেশ দূতাবাস। অবশেষে কমতে শুরু করেছে সবজির দাম। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। একই সাথে কমেছে ডিম ও মুরগির দাম, তবে এখনো চড়া মাছের বাজার। শুভ মাহফুজের রিপোর্ট। বৃষ্টি কিংবা নানা অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থিরতা ছিল সবজির বাজারে। বেশি দামের এসব সবজির দাম এখন কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে আগাম শীতের সবজি শিম, মূলার দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। একটু কমছে, কিন্তু এখনো ওই পরিমাণ আসে না যে শীতে যেটা যেই সময় আসার কথা, এখন ওই পরিমাণ সবজি পুরোটা কমে না, বাট গত সপ্তাহ এই সপ্তাহে কিছু কমছে। বেগুন কেজি ছিল 100 টাকা, আজকে আমরা 60 টাকা কেজি বিক্রি করতে আসছি। সিম ছিল 150, 120, আজকে আমরা 80 টাকা কেজি বিক্রি করতে আসছি। ভেন্ডি কেজি ছিল 80 টাকা, আজকে 50 টাকা কেজি। মূলা আপনার 60 টাকা কেজি ছিল, আজকে 30 টাকা কেজি, অর্ধেক কমে গেছে। সব ধরনের মুরগির দামও কমেছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। একই সাথে ডজনে 10 টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মুরগির দাম কম আছে। আজকে সোনালী বিক্রি করতেছি 280 থেকে 290, ব্রয়লার বিক্রি করতেছি 170, দেশি মুরগি 550, লাল লেয়ার মুরগি 300। 135-40 টাকা গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে ডিমের দাম মনে করে 125 টাকা, 130 টাকা লাল ডিমের ডজন চলতেছে। ডিম, মুরগি ও সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও এখনো চড়া মাছের দাম। দুই একটি বাদে সব মাছই সাধারণের নাগালের বাইরে। পাবদা মাছ 300 টাকা করে কিনেছি, ওটা এখন 350 টাকা করে কিনতে হচ্ছে।
ট্যাংরা মাছগুলো এখন কিনলাম, এটা হচ্ছে 500 করে কেনার কথা ছিল, এটা এখন 600 করে কিনতে হচ্ছে। রুই মাছগুলো বাজার ঘুরে দেখলাম যেটা 300-280 টাকা করে কেনার কথা ছিল, ওটা দেখা যায় 300-350 করে কিনা হচ্ছে। এটা মনে হয় না যে বাজারের মাছের দাম মানুষের নাগালের মধ্যে, এটা দিন দিন আপনার ঊর্ধ্বগতি হইতেছে, সবকিছু কেমন যেন সাধারণ মানুষের জন্য বিপন্ন হয়ে পড়ছে। নিত্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মাগুরায় সালিশ বৈঠকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এক মাতুব্বরকে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমির ধান কাটা নিয়ে বর্গা চাষী আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের হাতাহাতি হয়। এই নিয়ে দুপুরে সালিশে বসেন স্থানীয়রা। সালিশের মধ্যে আনোয়ারের ছেলে আবির উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশাহ মোল্লার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাদশাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সাভারের আশুলিয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। ভুক্তভোগীর পরিবার জানান, কয়েক মাস আগে মেহরুন আক্তার বর্ষার সাথে আশুলিয়ার গোকুলনগর এলাকার জনি মিয়ার বিয়ে হয়। মাদকাসক্ত জনির সাথে মেহরুনের প্রায়ই ঝগড়া হতো। গতরাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করে জনি মিয়া। বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, কিন্তু শাহবাগ মোড়ের আগে থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। বিকেল 3টার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন। এ সময় ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে টানা 5 দিন ধরে। 19 অক্টোবর রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2% আর তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে 5% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ সহ 5 দফা দাবি প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে ধ্রুপদী নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ধ্রুপদী ডান্সার অ্যাসোসিয়েশন অব কুয়েটের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আইইউটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাইরের মিত্রগ্রাম একাডেমি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। প্রত্যেক অংশগ্রহণকারী সংগঠনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ধ্রুপদী ডান্সার অ্যাসোসিয়েশন অব কুয়েটের চেয়ারম্যান শাহরিয়ার ইসলাম জানায়, 2017 সাল থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতাকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় মিলন মেলায় পরিণত হয়েছিল কুয়েটিয়ানদের কাছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল বাংলা ভিশন। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার ভিত্তিতেই রাষ্ট্রকাঠামো পরিচালিত হবে। শুক্রবার বিকেলে নাটোরের দীঘাপতি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা 7 আসন শহীদনগর শ্মশানঘাট এলাকায় লিফলেট বিতরণ করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল। এলাকার মাদানী মসজিদের সামনে থেকে এই কর্মসূচি শুরু করা হয়। এ সময় তার সাথে দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতি দলের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা তাঁতি দলের সভাপতি জিএস কামাল ও সাধারণ সম্পাদক জিএম বাহার সহ থানা তাঁতি দলের নেতাকর্মীরা। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসংযোগ করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। পুরান ঢাকার কামরাঙ্গীচরের নুরানিয়া মাদ্রাসায় জুমা নামাজ শেষে 56 ও 57 নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই জনসংযোগ চালানো হয়। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা হবে বলে জানান বক্তারা।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে দুদিনব্যাপী 10ম কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেশন নেটওয়ার্ক কনফারেন্স 2025-এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফয়েজ। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের সেক্রেটারি জেনারেল মিরুজামন গিলার্মো আর্তুয়াজন। উদ্বোধনী বক্তব্য দেন AIUB ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর কারমেন জেড লামাগোনা। সুনামগঞ্জে পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতায় অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে শহরের উকিলপাড়ার মা আরেফুল কুরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসায় এই প্রতিযোগিতা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 30 প্রতিযোগী অংশ নেন। বিচারক ছিলেন হাফেজকারী জামায়ুদুল ইসলাম ও হাফেজকারী নোমান আহমেদ। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার পরিচালক হাসান আহমেদ দুলাল। আমরা সংবাদ শেষ করছি। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চলতি মাসে 200 আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে রেইনবো নেশন গড়ার ঘোষণা মির্জা ফখরুলের। এনসিপি ক্ষমতায় না গেলেও পোষা বিরোধী দল হবে না, মন্তব্য সার্জিসের। ইসির পর ডিসি ভাগাভাগি চলছে, বললেন হাসনাত। সমন্বয় সভার বাহিরে দুই গ্রুপের সংঘর্ষ। বাংলাদেশের আগামী নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলেছেন ঢাকায় মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের আশা প্রেস সেক্রেটারি। চুক্তি বাতিল নিয়ে উপদেষ্টাদের পরস্পর বিরোধী বক্তব্য ভারতের সাথে সম্পর্ককে আরো জটিল করছে, বলেছেন বিশ্লেষকরা। আনুষ্ঠানিক আলোচনার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।